চুলের মুঠি শক্ত করে ধরে আকাশ আমার ঠোঁটে কামড়ে ধরে। দু হাতে তাকে সরাতে চেষ্টা করছি, কিন্তু এক হাতে সে আমার কোমরে ধরে রেখেছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি চড়ছে, তবুও আকাশ ছাড়ছে না। একটু পরে ছেড়ে দিয়ে এক হাতে আমার গালে চেপে ধরে বলে, আকাশ চৌধুরী চাইলে তোর মতো 10টা মেয়ে পায়ের কাছে পড়ে থাকবে। এক ঝাটকায় আমাকে সরিয়ে দিয়ে হন হন করে বেরিয়ে যায়। একদিকে এত জোরে গালে চেপে ধরায় আমার গাল ব্যথা করছে, অন্যদিকে ঠোঁটে জ্বালা করছে, মনে হয় কেটেই গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আমার জীবনে এটা দুঃস্বপ্ন হয়ে গেছে। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তবে এই দিন আসতো না। এসব ভেবে চোখের জলে নিজেকে ভাসাচ্ছি। ফোনে কথা বলতে বলতে আকাশ ঘরে প্রবেশ করে। ফোনটা রেখে বলল, এসব ন্যাকামি এখানে চলবে না। তোর জীবনের সবচেয়ে বড় ভুল করেছিস, তার মাসুল সারা জীবন তোকেই দিতে হবে। সত্যি বড় ভুল করেছি আমি। বাবা মার মৃত্যুর পরে মামার অভাবের সংসারে ঠাঁই মেলে আমার। তখন আমাদের কিছুই নেই। নদী ভাঙনে বাড়ি ঘর জমি জমা সব হারিয়ে বাবা মার সাথে শহরে ছোট একটা বাসায় উঠেছিলাম। সবে ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়েছি তখন। কত স্বপ্ন ছিল ডাক্তার হব, কিন্তু ডাক্তারি পড়ার আর সামর্থ্য নেই তখন। বাবা খুব কষ্ট পেতেন, কারণ ভর্তি পরীক্ষায় টিকেও ডাক্তারি পড়তে পারলাম না। আমি বাবাকে সান্ত্বনা দিয়েই যাই। আমার সান্ত্বনা মাথার উপর পটের ছায়া, বাবা মা আছে আমার। ভাগ্য আমাকে নিয়ে খেলতে শুরু করে। একদিন অ্যাক্সিডেন্টে আমার বটের ছায়ারা চলে যায় না ফেরার দেশে। তারপর মামা ওনার বাসায় নিয়ে আসে। মামা এক অফিসের কর্মচারী ছিলেন, কোনো রকমে সংসার চলে যেত। 2 ছেলে মেয়ের খরচ চালিয়ে আমি তাদের উপর বাড়তি চাপ হয়ে যায়। মামা কখনো কিছু বলতেন না, কিন্তু মামি কেন চুপ করে থাকবেন। ছুটা কাজের মহিলা বিদায় হলো। ঘর ঝাড়ু, কাপড় ধোয়া, রান্না করা, বাজার করা সব এক এক করে আমার উপর পড়ে। তার মধ্যে কয়েকটি টিউশনি জোগাড় করে নিজের পড়ার খরচ জোগাড় করি। ক্লাসে তো যেতেই পারিনি, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসি। আমি সেটাতেও আপত্তি, যতটা সম্ভব নিজের খরচ কমিয়ে টিউশনির টাকা কিছু মামির হাতে তুলে দেই। কিন্তু মামা সব বুঝতেন, কিন্তু মামির উপর কথা বলতে পারতেন না। ঝাড়ি খেয়ে মুখ কালো করে বসে থাকতেন। এভাবেই মামির সংসারে গায়ে খেটে পড়াশোনার শেষ করি। মামা তো ভাই বোন সাইফ আর সুমনা। মামিকে লুকিয়ে আমার কাজের অনেক সাহায্য করত, কিন্তু কথায় বলে না, অভাগী যে যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। আমার বেলায় ব্যতিক্রম হয়নি। মামার অফিস থেকে একদিন ফোন আসে, মামা খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে। মামিকে নিয়ে ছুটে গেলাম। সপ্তাহখানেক পরে মামা বাসায় ফেরেন ঠিকই, কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে, 2 পা অসর। মামার অফিসের কয়েকজন এসেছিলেন দেখতে। মামা অনেক অনেক বলে কয়ে মামার কাজটা আমাকে দিয়ে অনুরোধ করেন। ভাগ্য বুঝি মুখ তুলে চাইল। কি দয়া হলো ওনাদের, আমাকে চাকরিটা দিয়েই দিল। সেই অফিসের বস আকাশ। আমি মামার পোস্টেই জয়েন করি। একদিন একটা ফাইল নিয়ে হুট করেই আকাশের কেবিনে ঢুকে পড়ি। যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। এই অফিসের একটা মেয়ের আকাশের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় আমি দেখেই মাথা নিচু করে দাঁড়িয়ে আসি। হাউ ডিয়ার ইউ! নক না করে আমার কেবিনে ঢোকার সাহস হয় কি করে তোমার? রাগে গড়গড় করতে থাকে আকাশ। আই অ্যাম সরি স্যার, ভুল হয়ে গেছে। আসলে আমি অন্যমনস্ক ভাবে নক করতে ভুলে গেছি। কোথা থেকে এসব জুটেছে কে জানে। এই মেয়ে বাবা মা ভদ্রতা শেখায়নি। ডেইজি নামের মেয়েটি এগিয়ে এসে বলল। এই মেয়ের মুখে ভদ্রতার কথা শুনে গা রি করছে আমার ভুল। আমাকে আরও কিছু বললেও মেনে নিতাম, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। এক্সকিউজ মি ম্যাম, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি, কিন্তু তাই বলে আপনি আমার মা বাবাকে তুলে কথা বলতে পারেন না। আর ভদ্রতা কাকে বলে শেখাতে হবে সেটা তো দেখতেই পাচ্ছি। ইউ ইডিয়েট! ডেইজি আমাকে চোয়ার মারার জন্য হাত তুলতে ওর হাত ধরে ফেলি। ডোন্ট ডিয়ার ইউ! এক ঝটকায় হাত সরিয়ে দেই। আমার ব্যবহার ডেইজি বোকা হয়ে গিয়েছে, ভাবতেও পারিনি এমনটা করতে পারবো। আকাশ এত সময় শুনেছিল, এবার এগিয়ে আসে এই মেয়ের
তোমার তো খুব সাহস দেখছি। স্যার, আপনার মিটিংয়ের ফাইল রেডি। এক্সকিউজ মি। ফাইলটা ডেস্কে রেখে আমি বেরিয়ে আসি। মাসখানে কেটে যায়। ডেইজি আমার পিছনে লেগেই আছে। আমি সতর্ক থাকি যাতে আমার ভুল ধরতে না পারে। আকাশ সেদিনের পর আমাকে কিছু বলেনি, কিন্তু এক সপ্তাহের মধ্যেই আমার পোস্ট পরিবর্তন করা হয়। আগে মামার পোস্টে থাকলেও এখন আমি আকাশের পিএ। আকাশের পাশের কেবিনটা আমার এদিকে। মাসের শেষে অফিসে একটা পার্টির আয়োজন করা হয়। পার্টি চলাকালীন আমি এক কোনায় দাঁড়িয়ে থাকি। এসবে আমি অভ্যস্ত নই। হঠাৎ খেয়াল করলাম সকলের মধ্যে মনি আকাশ নেই। কিছুক্ষণ পরেই আকাশের ফোন। একটা জরুরি ফাইল নিয়ে কেবিনে যেতে বলে। নক করে কেবিনে ঢুকে দেখি আকাশ চেয়ারে নেই। কেবিনটার এক পাশে বসার জন্য আলাদা জায়গা আছে। তার পাশের জানালার কাছে আকাশ দাঁড়িয়ে আছে। স্যার, ফাইল টেবিলে রাখো। রেখে চলে যাচ্ছি, তখন আকাশ পিছন থেকে হাত টেনে ধরে। আমি ভয় পেয়ে ঘুরে দাঁড়াই। আকাশ একদম কাছে চলে এসেছে আমার। তার চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। পার্টিতে ড্রিঙ্কস করেছে অনেক। হাত ছাড়তে পারছি না। স্যার, হাত ছাড়ুন। কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? আকাশের ব্যবহার আমার ভালো লাগছে না। অস্বস্তি বোধ করছি। আমার কাজ আছে। হাত ছাড়ুন। তুমি আমার পিএ। আমি যা বলবো তুমি তাই করবে। সবাই আকাশ চৌধুরীর কাছে ভিড়তে চায়, আর তুমি কেন দূরে থাকো? আকাশ আমার সামনে এলোমেলো চুল আঙুল দিয়ে ঠিক করে দেয়। আকাশ স্বাভাবিক নয়, মাতলামি করছে, বেশ বুঝতে পারছি। হাত ছাড়ুন বলছি। আমি আরও জোর করতে থাকি। এবার আকাশও হাত ছেড়ে দিয়ে দেয়ালে চেপে ধরে আমাকে। ভয়ে আমার হাত পা জমে আসে। আকাশ ক্রমশ তার মুখ এগিয়ে আনে। কি করব বুঝতে না পেয়ে আজকা একটা ধাক্কা দিয়ে আকাশের হাত সরিয়ে দেই। ঠাস করে একটা চর বসিয়ে দেয় আকাশের গালে। আকাশ প্রথমে বুঝতে পারেনি ঠিক কী ঘটেছে। একটু সময় নিয়ে বলল, এই মেয়ে, তুই আকাশ চৌধুরীর গালে চর দিয়েছিস। আকাশ চৌধুরীর এর মাসুল তোকে দিতেই হবে। অনেক বেশি ভারী পড়ে যাবে। আমি বের হতে যাই কেবিন থেকে, কিন্তু আকাশ আমার হাত ধরে এক টানে দেয়ালে চেপে ধরে। আমার ঠোঁটে অসম্ভব রকমের বন্য হয়ে কিস করে। অনেক সস্তাদস্তির পর ধাক্কা সামলাতে না পেরে আকাশ তার ডেস্কের উপর পড়ে যায়। সাউন্ড প্রুফ কেবিনে হওয়ায় বাইরে কারো কানে আমার আওয়াজ পৌঁছায়নি। আর এমনিতেই সবাই পার্টিতে ব্যস্ত। আমি দৌড়ে বেরিয়ে আসি কেবিন থেকে। অফিসে আর এক মুহূর্ত থাকিনি। সরাসরি বাসায় ফিরে আসি। সারাটা রাস্তা কেঁদে চোখ ফুলে গেছে। মামার এই অবস্থা, চাকরিটা চলে গেলে সংসার কিভাবে চলবে? আর আকাশের অফিসের কাজ করাও সম্ভব না। কি করব চিন্তা করতে পারছি না। এদিকে সাইব সুমনার কলেজের বেতন দিতে হবে। ভাগ্য আমার দিকে মুখ তুলে তাকায়নি, বরং জমের মুখে ঠেলে দিয়েছে। আকাশ চৌধুরীর অনেক ক্ষমতা। দেশের নামী শিল্পপতির মধ্যে অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। ওনার যা ইচ্ছে তাই করতে পারেন। পরের দিন অফিসে যায়নি। এর পরের দিন যেতে ইচ্ছে না করলেও যেতে হলো। ভাগ্য ভালো সেদিন আকাশ অফিসে ছিল না। আমাকে ফোন দেয়নি। বিকেলবেলায় তাড়াতাড়ি বাসায় ফিরি। বাসায় ঢুকতেই সুমনা দৌড়ে এসে জড়িয়ে ধরল। কিরে, কি হয়েছে? আপু, আগে হা করো, মিষ্টি খাও, তারপর বলছি। জোর করে মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দেয়। মিষ্টি খেতে খেতে বললাম, কিসের মিষ্টি? তোর তো আজকে কোনো রেজাল্ট দেবার কথা নয়, তবে একটা সুখবর আছে। আমরা সবাই অনেক খুশি। কি খবর? কি সুখবর? আপু, তোমার রাজ কপাল। এত বড় ঘরে তোমার বিয়ে হবে। ইস, আমার যে কি খুশি লাগছে। বিয়ে? আমার? কি বলছিস এসব? এটা তো সারপ্রাইজ তোমার জন্য। তুমি ভাবতেও পারবে না কোথায় বিয়ে হচ্ছে। তোর কথার মাথামুন্ড কিছুই বুঝতে পারছি না। মামি কোথায়? মামি? আমি মামির ঘরে গেলাম। কাজল, আয়, ভিতরে আয়। মামির মোলাময়েম কণ্ঠস্বর কোনো আগাম ঝড়ের সংকেত দিচ্ছে। বুঝতে পারছি না কি হয়েছে মামি। তোর কি ভাগ্য, নইলে এমন ঘরে বউ হবি কল্পনা করা যায়? মামির সামনে ছোট বড় অনেকগুলো গিফট বক্স আর একটা চেক পড়ে আছে। কে এসেছে এগুলো?
তোর হবু বর নিয়ে এসেছে, ছেলেটা খুবই ভালো। কে এসেছিল বলবে তো? আকাশ তোর অফিসের বস, তোকে বিয়ে করতে চাই। কি বলছো এসব মামি? এটা কি করে সম্ভব? অসম্ভবের কি আছে? তোকে ভালো লেগেছে তাই বিয়ে করতে চাই। মামি, এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আর মামার এই অবস্থায় আমি না থাকলে সংসার চলবে কিভাবে? সে চিন্তা তোকে করতে হবে না, আকাশ সব ব্যবস্থা করে দিবে। ব্যবস্থা করে দিবে মানে? সাইফ সুমনার পড়ার খরচ, সংসার খরচ, তোর মামার চিকিৎসার সব খরচ আকাশ দিবে। আর তুমি রাজি হয়ে গেলে। মামি, আমাদের কি আত্মসম্মান বোধ নেই? আকাশ চৌধুরীর টাকায় কেন আমাদের চলতে হবে? এটা কিছুতেই সম্ভব না। আত্মসম্মানের? মামি গালাগালি করেন। বিছানায় পড়ে একজন কাতরায় এত মানুষের খরচ কোথা থেকে আসবে? তোর বাপ এসে দিয়ে যাবে? মামি কতবার বলেছি বাবা মা তুলে কথা বলবে না, সংসার আমি চালাবো, তোমাকে চিন্তা করতে হবে না। মামিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চেক নিয়ে বেরিয়ে আসি। আমি বুঝতে পারছি না আকাশ কেন আমাকে বিয়ে করতে চাইছে। লোকটার প্রতি ঘৃণা ছাড়া কিছু আসে না। হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছে। এদিকে মামি আমার 14 গোষ্ঠী উদ্ধার করছেন। আমি চুপচাপ শুনছি। মামির সাথে কথা বললেই ঝামেলা বাড়বে। পরের দিন অফিসে যাই। আকাশের কেবিনে গিয়ে দেখি ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোন রেখে দিল। আরে কাজল, এসো এসো। চেকটা সামনে রেখে বললাম, এসব কি? কেন, তোমার মামি তোমাকে কিছু বলেনি? সেই জন্যই জিজ্ঞেস করছি এসবের মানে কি। মানে খুবই সিম্পল, তোমাকে বিয়ে করতে চাই। কেন চাইছেন জানতে পারি? তোমাকে ভালো লাগে তাই। কিন্তু এটা যে আসল উদ্দেশ্য নয় সেটা আমি বেশ বুঝতে পারছি। স্মার্ট গার্ল, দেখুন, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বিয়ে তো তোমাকেই করতে হবে, আর সেটাও 1 সপ্তাহের মধ্যে। অসম্ভব কিছুই করতেই না। প্রয়োজনে চাকরি ছেড়ে দেব, গ্র্যান্টেড হব না। সো গ্রেট রেডি। আকাশ কেবিন থেকে বেরিয়ে যায়। আর যাই হোক, এই লোকটাকে বিয়ে করা সম্ভব না। চেকটা টেবিলে রেখেই চলে আসি। স্যালারি তুলতে হবে। আমার অসুস্থতায় বেশ কিছু টাকা ধার করতে হয়েছে। এদিকে সাইফ সুমনার কলেজের বেতন, টিউশন ফি দিতে হবে। মামার ওষুধ ফুরিয়ে গেছে প্রায়। বিল তুলতে গিয়ে দেখি আমার স্যালারি আসেনি। আমার বিল পেপার সাইন করা হয়নি। জিজ্ঞেস করতে তারা জানায় স্যারের নির্দেশ আছে, অনুমোদন করতে হলে স্যারের অনুমতি লাগবে। রাগে দুঃখে চোখে পানি চলে আসছে। 4 মাস কেটে বেতনটাও পেলাম না। আবার গেলাম আকাশের কেবিনে। আকাশ নেই। আমি আকাশের পিএ হলেও গত 2-3 দিন আমাকে বেতন তেমন কোনো কাজ করতে দেওয়া হয়নি। আকাশ একেই বের হয়ে যায়। বিকেল পর্যন্ত অপেক্ষা করার পর আকাশ আসলো। স্যার, বলো, কি সিদ্ধান্ত নিলে? স্যার, আমার বেতন আটকে আছে। আপনি অনুমতি না দিলে অনুমোদন দিবে না। হবে না যতক্ষণ আমার প্রস্তাবে রাজি হচ্ছ না। বেতন আটকে থাকবে। আপনি এটা করতে পারেন না স্যার, এটা আমার প্রাপ্য। সো হোয়াট? আকাশ চৌধুরী চাইলে পাবে, নইলে পাবে না। এভাবে আমার স্যালারি আটকে রাখলে আমি আইনি ব্যবস্থায় যাব। হাহা করে জোকসটা ভালোই ছিল, কিন্তু স্যার, আমি কোনো জোকস বলিনি। আপনারা আমার স্যালারি বিনা কারণে আটকে রাখতে পারেন না, কিন্তু আমি আটকে রাখবো। আইনি ব্যবস্থা নাও। মুখে বলল, আমি জানি আইনি কোনো ব্যবস্থা নিতে পারবো না। ওনাদের টাকার কাছে সব বিকিয়ে যায়। প্লিজ স্যার, এমনটা করবেন না। আমার মা খুব অসুস্থ, সেই জন্যই তো বলছি রাজি হয়ে যাও। আমি আকাশের কেবিন থেকে বেরিয়ে আসি। হাত পা ভেঙে আসছে। বেতন পেলাম না। বাসায় এসে দেখি টেবিলে কারেন্ট বিলের পেপার, বিলের ডিসের বিলের কাগজ রাখা। মামি এসে বললেন, তোর মামার ওষুধ আনতে হবে, আজ খাওয়ালেই শেষ হয়ে যাবে। সুমনা এসে বলল, আপু পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে। কত লাগবে? 5,000, আর সাথে বেতন, টিউশন ফি, সব মিলিয়ে 11,000। 7 তারিখের মধ্যে দিতে হবে। আচ্ছা, দিয়ে দিব। কিন্তু আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিভাবে দিব এত টাকা?
কাউকে কিছু না বলে বেরিয়ে গেলাম বাসা থেকে। অনেক জায়গায় গেলাম কিন্তু কেউ ধারও দিল না। সবার কাছে তো ধার চাইতে পারি না, যাদের কাছে পারি তারা আগেই দিয়েছে, সেগুলোই শোধ হয়নি। তাও একজন কিছু দেওয়ায় মামার এক সপ্তাহের ঔষধ নিয়ে বাসায় ফিরি। কিন্তু সারা রাত চিন্তা করে সিদ্ধান্ত নিলাম আকাশকে বিয়ে করব। যা আছে আমার কপালে, আর কোনো রাস্তা খোলা নেই। স্যার, আমি আপনার প্রস্তাবে রাজি। পরের দিন অফিসে গিয়ে আকাশকে বলে দিলাম, দ্যাটস লাইক এ গুড গার্ল। আমি জানতাম তুমি রাজি হবেই। যাই হোক, তুমি প্রিপারেশন নাও, আমি আজই তোমাদের বাসায় যাব। আকাশের প্রস্তাবে রাজি না হয়ে উপায় নেই আমার। সাইফ সুমনার পড়াশোনা, মামার চিকিৎসা সব বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি জানি না ও না কেন আকাশ আমাকে বিয়ে করতে চাইছে। কি উদ্দেশ্য তার? আকাশের মতো ক্ষমতাবান কোটিপতি লোক যখন আমার মতো অতি সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে চায়, তার পিছনে দুটি কারণ থাকতে পারে। একটা ভালোবাসা, দুই অন্য কোনো উদ্দেশ্য। এক নাম্বারটা হবার কোনো চান্স নেই, সেটাও আমি ভালো করেই জানি। দুই নাম্বারটাই ঠিক, কিন্তু কি উদ্দেশ্য সেটাই বুঝতে পারছি না। উদ্দেশ্য যাই হোক, আমার উদ্দেশ্য ঠিক থাকলেই হবে। আমার শর্তগুলো পূরণ করতে হবে, তবেই বিয়ে করব। সন্ধ্যায় আকাশ বাসায় আসে, সাথে অনেক কিছু নিয়ে আসে। সবার জন্য কাপড় চোপড়, মিষ্টি, আরও অনেক কিছু। মামার জন্য হুইল চেয়ার। মামাকে হুইল চেয়ারে বসিয়ে ড্রয়িং রুমে আনা হয়। খুশিতে আমার চোখে পানি চলে আসে। কতদিন মামা বিছানা থেকে ওঠেনি। হুইল চেয়ার কেনার মতো অবস্থা ছিল না। অন্যান্য খরচ চালাতে হিমশিম খেয়েছি, তার উপর টিউশনি সেরে চাকরিতে ঢুকেছি। কিন্তু সারা মাস হাতে কিছুই ছিল না। আকাশ মামির সাথে কথা বলে। মামা অ্যাকাউন্টে এখানে বসেই অনেকগুলো টাকা ট্রান্সফার করে দেয়, কিন্তু যাতে মামার চিকিৎসার আর সংসার খরচ ভালোভাবেই চলে। সাইফ সুমনার হাতে একটা চেক তুলে দেয় তাদের পড়াশোনার খরচ। মামা আপত্তি করলেও মামির চোখ রাঙিতে চুপ হয়ে যায়। কিন্তু আমার তো কিছুই বলার আছে। স্যার, অনেক কিছুই তো দিলেন, কিন্তু দুদিন পরে কে দেখবে সংসার? সাইফের পড়াশোনা শেষ হতে সব মিলে বছরখানেক লাগবে। ততদিন আমি নির্লজ্জের মতো বলে ফেললাম, লজ্জা করে কি হবে? সেই তো ওনাদের জন্যই বিয়ে করব। তবে ওনাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে না কেন? কাজল, সেসব তোমাকে ভাবতে হবে না। সাইফের পড়াশোনা শেষ হবার আগ পর্যন্ত আমি সব দায়িত্ব নিলাম। এই নাও এগ্রিমেন্ট পেপার, আর ওর পড়া শেষ হলে চাকরি আমি ওকে দিব। আকাশ আমার হাতে এগ্রিমেন্ট পেপার তুলে দেয়। মামার চোখে পানি। স্যার, আপনি এত কিছু করলেন, আবার এগ্রিমেন্ট পেপার? কি প্রয়োজন? আপনার উপর আমাদের বিশ্বাস আছে। আপনার থাকতে পারে, আপনার ভাগ্নি তো নাও থাকতে পারে। তো মিস কাজল, আপনার আর কোনো আপত্তি আছে? কিন্তু জি না স্যার, আর কোনো আপত্তি নেই। ঠিক হলো দুদিন পরেই বিয়ে, তবে সেটা ঘরোয়া আয়োজনে করতে চাই। মামা মামি তা তো রাজি হয়ে গেলেন। ভাবলেন আমাদের খরচ বাড়াতে চায় না, তাই এভাবে বিয়ে করতে চাইছেন। পরের দিন আমার গায়ে হলুদ দিল। আকাশ বিয়ের শাড়ি, গয়না সহ যাবতীয় জিনিসপত্র পাঠিয়ে দিল। কিন্তু তারপর দিন বিয়ে হয়ে গেল। কাজী ইমাম আর আকাশ ছাড়া কেউ আসেনি। আমার পরিবারের কয়েকজন আর আমার কাছের বান্ধবীরা ইরা ছাড়া আর কাউকে কিছু বলা হয়নি। আকাশের বিয়ে, অথচ 5 থেকে 6 জন মানুষ ছাড়া কেউ জানলো না। বিয়ের পর আকাশ আমাকে ওর বাসায় নিয়ে আসে। আমি জানি না আকাশের বাড়ি কেমন, কে আছে বাড়িতে। ওনার বিয়ের বিষয়ে কিছুই জানে না কিনা। জানলেও বিয়েতে যায়নি কেন? আর যদি নাই জানে তবে কিভাবে রিয়েক্ট করবে? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। ভাবতে ভাবতে এক বিশাল বাড়ির সামনে এসে গাড়ি হর্ন দেয়। গাড়ি হর্নে আমার ভাবনায় সেট পড়ে। বিশাল গেট খুলে যায় আর গাড়িতে ঢুকে ভিতরে দেখে আমার চোখ কপালে। এত বিশাল এরিয়া জুড়ে অনেক বড় 2টা বাগান। বাগানের দুপাশে বিভিন্ন ধরনের গাছালি। বেশ ভিতরে বাড়িটা যেন রাজপ্রাসাদ। কিন্তু আকাশ গাড়ি থেকে নেমে বলে, বেরিয়ে এসো। কিন্তু আমি ভয়ে ভয়ে বের হয়ে এলাম।
গাড়ি থেকে। একজন লোক এসে গাড়ি থেকে আকাশের ফেব্রিক্স নিয়ে যায়। বাড়ির ভিতরে ঢুকতেই আমার হাত পা কাঁপছে, কিন্তু কিছুই করার নেই। আকাশ দরজায় পা দিতেই সব কাজের লোকেরা দুপাশে ভাগ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। এটা হল রুম না, ড্রয়িং রুম। এই যে রাজপ্রাসাদ। একজন ছুটে গিয়ে একটা ট্রেতে করে ঠান্ডা পানি, কয়েক ধরনের জুস নিয়ে আসে। আকাশ পানির গ্লাসটা নিয়ে শুধু পানিটুকু খায়। এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে গেছে, অথচ কেউ আমাকে পানিও দিল না। এসো আমার সাথে। আকাশ আমার হাত ধরে নিজের রুমে নিয়ে যায়, আর রুমে গিয়েই চুলের মুঠি শক্ত করে ধরে এই কাণ্ড ঘটায়। বাড়িতে এসে এতদিনের জমানো ঝাল আমার উপর ঝরলো। এ বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে মানুষের। স্বপ্ন দেখে এটা মানুষকে নিজের করে পাওয়ার, আর একটা মানুষের কাছে নিজেকে সঁপে দেয়ার। আমি এসবের কিছু করছি না। আমি নিজেকে আকাশের হাতে সঁপে দেওয়ার স্বপ্ন নিয়ে আসিনি। আকাশের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছি। এই পৃথিবীতে আমার কাছের বলতে যে মানুষগুলো আছে, তাদের সুখের জন্য নিজেকে বিকিয়ে দিয়েছি। এসব ভাবনা ফেলে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরেই আমার জন্য রুমে খাবার আসলো। নানা ধরনের খাবার, অনেকগুলোরই নামই জানি না। আমি শুধু একটু পানি খেয়েছি। গলা দিয়ে খাবার আমার নামবে না। এমন সময় আকাশও এসে দেখে কিছুই খায়নি। কিন্তু খায়নি কেন? খিদে নেই, খিদে না থাকলেও খেতে হবে। না খেয়ে অসুস্থতার বাহানায় অফিস কামাই করা যাবে না। আমি আগে জানতাম না বিয়ের পর আকাশ চৌধুরীটা করতে দিবে কিনা, তবে এবার তার কথা শুনে নিশ্চিত হলাম যে চাকরি করতে পারবো। খেয়ে নাও। খাবার তো আমার ইচ্ছেতে খাবো। সেটাও কি আপনার অর্ডার মানতে হবে? অবশ্যই হবে। কাগজে এমনটাই লেখা আছে। কিসের কাগজ? কাবিননামা। সেখানে কি লেখা আছে জানো না?